গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন শঙ্খ শুভ্র নায়কের লেখা বিষাক্ত শরীর। শঙ্খ শুভ্র নায়ক হলেন একজন সোশ্যাল মিডিয়া রাইটার। এনার লেখা বিভিন্ন বিষয় এবং বিভিন্ন স্বাদের গল্প সম্ভার পেয়ে যাবেন শঙ্খ শুভ্র নায়ক নামের ফেসবুক পেজে। তার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে বক্সে দেওয়া হলো। আজকের গল্প বিষাক্ত শরীর। প্রধান চরিত্রে পারমিতা ও রোহিত। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠাকুরদা ধাঁধা বলতেন, ৮ পা ১৬ হাঁটু, মাছ ধরতে যায় লাটু, আকাশেতে পেতে জাল, মাছ ধরে চিরকাল। বলো তো কি? ঠাকুরদার কোলে বসে পারমিতা ভাবত, আকাশ মানে তো শূন্যতা, ওখানে মেঘেদের বাড়ি, অনেক ধুলোবালি ওখানে উড়ে বেড়ায়, পাখিরা ওড়ে, পতঙ্গরা ওড়ে। ঠাকুরদা মারা যাওয়ার পরে মা বলতো, ঠাকুরদা নাকি আকাশের তারা হয়ে গিয়েছে। সেই আকাশের বুকে জাল ফেলে মাছ ধরে কে? সে কি ভগবান? তখন ফোকলা দাঁতে ঠাকুরদা হেসে বলতেন, না দাদু ভাই, ওরা মাকড়সা। তখন পারমিতা ভাবত, ৮টা পা আর ১৬টা হাঁটু, ইস, সে ভেবেছিল ভগবান। কিন্তু ওর মনের মধ্যে কোনো গোপন কোণে আস্তে আস্তে ভগবানের আর এক প্রতিছবি রূপে মাকড়সা জাল বুনেছিল। যখন একটু বড় হলো, ওর শখই হয়ে গিয়েছিল মাকড়সা ধরা। অজস্র মাকড়সাদের ধরে ধরে কোটোর ভিতরে বন্দি করে রাখত। জুওলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করার পরে এই হবি আরও বেড়ে গেল তার। ওদের বাড়ির কোণার দিকে একটা হল ঘরকে মাকড়সাদের চিড়িয়াখানা বানিয়ে ফেলল। দেশ বিদেশের অজস্র মাকড়সা কালেকশন করতো পারমিতা। কৌটোর ভিতরে রেখে বাইরে মাকড়সার নাম আর সায়েন্টিফিক নাম সহ লেবেল সেঁটে দিত। যেসব প্রজাতির নাম এখনও জানা যায়নি তাদের নাম রাখতো নিজেই। বান্ধবীরা ওকে বলতো লিনিয়াসের উত্তরসূরি। দেখতে দেখতে ওর শরীরে যৌবন এলো, কিন্তু প্রেম কখনো ওর জীবনে এলো না। কলেজে পড়াকালীন ওর প্রিয় বান্ধবী ছিল সায়নী। একমাত্র ওর সঙ্গেই ওর সবচেয়ে ভালো বন্ধুত্ব ছিল। বাকি ছেলেমেয়েরা ওর ধারের কাছেও ঘেঁষত না। ছেলেরা বলতো, এরকম ডেঞ্জারাস মেয়ের সঙ্গে প্রেম করা যায় নাকি? আর মেয়েরা বলতো, তুই বড় অদ্ভুত। হ্যাঁ, ডেঞ্জারাস আর অদ্ভুত দুটো বিশেষণই ওর ক্ষেত্রে প্রযোজ্য। সে যেসব মাকড়সাদের কালেকশন করে রাখত তাদের সবাই মোটেই নিরীহ ছিল না। কয়েকজন তো ছিল গোখরো সাপের মতোই বিষধর। কিন্তু নিজের পোষ্যদের নিয়ে সে খুব খুশি ছিল। একদিন একটা মাকড়সা কামড়ও খেয়েছিল। সৌভাগ্যক্রমে সেটা খুব বিষাক্ত ছিল না, তাই রক্ষে। সায়নী খুব বকেছিল সেদিন। ওর জীবনে প্রেম না এলেও শরীর প্রেমীদের লোভী দৃষ্টি এড়াতে পারল না পারমিতা। ওর স্বভাব ছিল বাউন্ডুলে টাইপের। পোশাক আশাকের ব্যাপারে কখনোই সচেতন থাকতো না, তাই মাঝে মাঝে রকে বসা ছেলেদের কাছে টোন খেত সে। অবশ্য সেসবে পাত্তা দেওয়ার মতো মেয়ে পারমিতা ছিল না। কিন্তু যেবারে রোহনদা ওর পথ আটকে ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল সেদিন। পাড়ার মোড়ে একটা চা দোকানের সামনে বসে ওরা আড্ডা দিত, আর পথ চলতি মেয়ে দেখলেই টোন মারত। এদের কেউই ছোটোখাটো ফ্যামিলির ছেলে নয়। কারো বাবা বিজনেসম্যান, কারো ডাক্তার, আবার কারো পার্টির বড় নেতা। এদের নেতা ছিল রোহনদা। কোনো মেয়েকে এরা দাঁড়াতে বললে জেনারেলি ভয় হোক বা অন্য কোনো কারণে কেউ ওদের অ্যাভয়েড করতো না। এরা এদের খুশি মতো মেয়েটাকে নিয়ে ফুর্তি করতো, তারপর ছেড়ে দিত। লিমিট ক্রস কখনোই করতো না। কিন্তু পারমিতা কারো হাতের পুতুল হয়ে খেলতে রাজি ছিল না। তাই সেদিন যখন রোহিতদা ওকে দাঁড়াতে বলেছিল, সে গ্রাহ্য করেনি। আজ কি তারই প্রতিশোধ নেবে রোহিতদা? পারমিতার বুক কাঁপতে লাগলো। কি নাম তোর? নিচু গলায় পারমিতা বলল। আমার নাম পারমিতা। আমার পথ আটকেছ কেন? যেতে দাও। তোর পিঠে দুখানা ডানা গজিয়েছে মনে হচ্ছে, আমাকেও গ্রাহ্য করিস না। জানোয়ার, তোর বাড়িতে মা বোন নেই? ছি ছি, মা বোনের কাছে সব দেখা যায় নাকি? এগুলো তো বউ দেখাবে। নাও সোনা আমার, আমাকে একটা কিস দাও দেখি। গালটা বাড়িয়ে দিল রোহিতদা। নিজের হাতটাকে আর সামলে রাখতে পারল না পারমিতা। দুম করে রোহিতদার গালে একটা থাপ্পড় মারল। চোখ লাল করে ওর দিকে তাকালো রোহিতদা। বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? এরপরও তুই আমাদের হাত থেকে বাঁচার আশা করিস? ওকে জড়িয়ে ধরল রোহিতদা। বাঁচার শেষ অস্ত্র হিসেবে রোহিতদার তলপেট লক্ষ্য করে একটা ঝেড়ে লাথি চালালো পারমিতা। রোহিতদা ক্যাঁক করে বসে যেতেই সে দৌড় লাগালো। ছুটতে ছুটতে নিজের বাড়ি এসে পৌঁছালো পারমিতা। ওকে দেখে ওর বাবা অবাক হয়ে গেল। কি হলো রে, এরকম হাঁপাচ্ছিস কেন? আজকে রোহিতদা আমার পথ আটকেছে, আমার সাথে অসভ্যতা করছিল। ইস,
ওরা মেয়েগুলোকে একটু শান্তিতে থাকতে দেবে না। বেশি কিছু করেনি তোরে? কিছু করার সুযোগ দিইনি, তার আগেই ওকে লাথি মেরে আমি চলে এসেছি। এটা তুই কি করলি মা? জানিস তো ওরা কত ডেঞ্জারাস ছেলে। কালকে ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবি। এ কি বলছো বাবা? আমি তো খারাপ কিছু করিনি, তাহলে ক্ষমা চাইবো কেন? তাও ওই নোংরা ছেলেগুলোর কাছে? দেখ মা, এখন পার্টি প্রশাসন সবই ওদের দিকে। ওদের অত্যাচার মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমি তোকে হারাতে চাই না মা। প্লিজ কালকে গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নিবি। উত্তর না দিয়ে রুমের ভিতর ঢুকে গেল পারমিতা। সবাই এভাবে ওদের মাথায় চড়িয়ে রেখেছে বলেই ওরা এত দূর ওঠার সুযোগ পেয়েছে। নিজের বাবাকেও ওর কাপুরুষ বলে মনে হলো। সায়নীকে ফোন করে গোটা ঘটনাটা সে খুলে বলল। সায়নী বলল, ওদের সঙ্গে লাগতে যাওয়া তোর উচিত হয়নি। ওদের সঙ্গে খারাপ ব্যবহার করার পরে গত 3 মাসে এই এলাকায় 3টে মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এই খবরটা তো তুই নিশ্চয়ই জানিস। ঘটনাগুলোর একটারও তদন্ত হয়নি। স্বয়ং মুখ্যমন্ত্রী ঘটনাগুলোকে তুচ্ছ ঘটনা আর সাজানো ঘটনা বলে এড়িয়ে গিয়েছেন। তারপরও তুই কিভাবে ওদের সঙ্গে ঝগড়া লাগানোর সাহস পেলি, সেটা ভেবেই আমি তো অবাক হয়ে যাচ্ছি। এক কাজ কর, তুই কিছুদিনের জন্য এলাকা ছেড়ে চলে যা। অবস্থা স্বাভাবিক হলে আবার ফিরিস। ফোন কেটে সে খানিকক্ষণ গুম হয়ে বসে রইল। না, নিজের এলাকা ছেড়ে সে কোথাও যাবে না। তাতে ওর যা হবার হবে। দরকারে একবার পুলিশকে ইনফর্ম করে রাখতে হবে। পরদিন বিকেলে সে থানায় গেল। সব শুনে ওসি বললেন, ছেলেগুলো কি এমনি এমনি তোমার পথ আটকেছিল? নিশ্চয়ই তুমি কিছু করেছিলে। আপনি আমার দোষ দেখছেন স্যার? ওরা আমাকে একদিন দাঁড়াতে বলেছিল, আমি দাঁড়াইনি। এটা কি আমার দোষ? কেন দাঁড়ালে না? দাঁড়ালে কি খুব ক্ষতি হয়ে যেত নাকি? পারমিতার মাথায় আগুন জ্বলে উঠল। বলল, ওরা আমাকে নিয়ে ফুর্তি করবে আর আমাকে সেটা সহ্য করতে হবে? আমি যদি আপনার মেয়ে হতাম, আপনি কি এই কথা আমাকে বলতে পারতেন? এফআইআর নামারও কিছু প্রসিডিওর আছে। নিজের মেয়ে হলেও এগুলো অন্য ব্যবস্থা করে দেখতে হবে। আমি অপারগ, আমি নিজের মাথাটাকেই বাঁচাতে পারছি না। গত মাসে ওরা থানায় ঢুকে আমার মাথা ফাটিয়ে দিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না। তোমাকে কিভাবে বাঁচাবো বলো তো? আচ্ছা, ধন্যবাদ। এই বলে থানা থেকে বেরিয়ে এলো পারমিতা। নিজেকে ভীষণ হতাশ লাগলো ওর। মনে হলো রোহিত দাদের সঙ্গে লেগে সত্যিই সে ভুল করেছে। ওর মতো আরও 5 জন মেয়ে যখন এই ব্যাপারগুলোকে এত সহজে মেনে নিচ্ছে, তখন ওরই বা কী দরকার ছিল ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ার। কয়েকদিন বাড়ি থেকে বেরোলো না পারমিতা। নিজের পোষ্যদের নিয়ে মেতে রইল। কয়েকদিন আগে ওর এজেন্ট ওকে একটা আননোন স্পিসিসের মাকড়সা এনে দিয়েছে। মাকড়সাটা ব্রাজিলীয় ফোনেটোরিয়া মাকড়সার কাছাকাছি, তাই এটার নাম দিয়েছে ফোনেসুরিয়া। সম্ভবত এই মুহূর্তে এটাই পৃথিবীর সবথেকে বিষাক্ত মাকড়সা। মাকড়সাটার সে নাম দিয়েছে টাইগার। গত কয়েকদিন ধরে এই মাকড়সাটাকেই বশে আনার চেষ্টা করছিল পারমিতা। ভেবেছিল কিছুদিন বাড়িতেই আত্মগোপন করে থাকবে, যাতে রোহিত দ্বারা ভাবে সে কোথাও চলে গিয়েছে। কিন্তু পারল না। আজ ওকে বাড়ি থেকে বেরোতেই হলো। আজ সায়নীর জন্মদিন, ওকে ইনভাইট করেছে। না গেলে সায়নী বলেছে আর কোনোদিনও ওর সঙ্গে কথা বলবে না। ড্রেস চেঞ্জ করে সে রেডি হয়ে নিল। একটা কৌটোর ভিতরে টাইগারকেও নিয়ে নিল। বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। সায়নী ওকে বারবার করে ওদের বাড়িতে থেকে যেতে বলেছিল, কিন্তু সে শোনেনি। রাস্তায় বেরিয়েই বুঝতে পারলো মস্ত হটকারিতা করে ফেলেছে। শুনশান রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ওর বুক দূর দূর করে কাঁপছে। মন্দির পেরিয়ে চকে একটা পোড়ো বাড়ির কাছে এসেই সে থমকে দাঁড়ালো। বুঝতে পারলো 3-4টে লোক ওর পিছু নিয়েছে। ভয় পেয়ে ছুটতে লাগলো পারমিতা, কিন্তু বেশি দূর যেতে পারলো না। হঠাৎ অন্ধকারে কেউ ওকে সামনে থেকে ধাক্কা মারল। মাটিতে দড়াম করে আছড়ে পড়ল পারমিতা। মাথায় চোট লাগলো। চাঁদের আবছা আলোয় বুঝতে পারলো ওর সামনে রোহিতদা দাঁড়িয়ে আছে। খিস্তি মেরে রোহিত বলল, খুব বাই উঠে গেছে না তোর মাগি? আমাকে লাথি মারা, আমাদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে যাও? আজ তোকে বোঝাবো বাই কীভাবে মেটাতে হয়। পারমিতার গলা জড়িয়ে এসেছে। কাঁদো কাঁদো গলায় সে বলল, প্লিজ রোহিতদা, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ছাড়বো তো বটেই, তার আগে আমাকে অপমানের পুরো বদলাটা নিয়ে নেব। আমাকে স্পর্শ করো না রোহিতদা, না হলে এর পরিণাম তোমাকে জীবন দিয়ে শোধ করতে হবে। পারমিতার পেটে দড়াম করে একটা লাথি মারল রোহিত। বলল,
আমার জীবন নিবি তুই? তার আগে তো তোকে শেষ করে দেব। আজ পৃথিবীর কোনো শক্তি নেই আমার হাত থেকে তোকে বাঁচাবে। লাথি খেয়ে কোঁকিয়ে উঠল পারমিতা। ওর গলার স্বর যেন হারিয়ে যেতে লাগলো। ততক্ষণে বাকি 4 জন লোক সেখানে এসে উপস্থিত হয়েছে। ওরা 4 জনে মিলে ওকে পাঁজাকোলা করে ধরে পোড়ো বাড়ির ভিতরে নিয়ে গেল। ভয় তখন নড়াচড়া করবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছে পারমিতা। বহু কষ্টে হাত নামিয়ে পকেট হাতড়ে সে ছোট্ট কৌটোটা বার করলো। ওর মুখে কাপড় গুঁজে দিয়েছে রোহিতদা। চিৎকার করার আর উপায় নেই। স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে বুঝতে পারলো ছুরি দিয়ে ওর জিন্স কেটে ফেলেছে রোহিতদা। হাতের কৌটোটাকে খোলার চেষ্টা করলো পারমিতা, পারছে না, হাত পিছলে যাচ্ছে। কৌটো খুলে বহু কষ্টে মাকড়সাটাকে বের করে ফেলল। এই মুহূর্তে মাকড়সাটা ওর তালুবন্দি। এটাকে কি রোহিতদার দিকে ছুঁড়ে মারবে? কিন্তু ছুঁড়ে মারলেই কি মাকড়সাটা ওকে কামড়াবে? আর কামড়ালেই বাকি 4 জন ওকে ছেড়ে দেবে তার তো কোনো গ্যারেন্টি নেই। কি করবে সে? ঠিক তখনই হাতের তালুতে একটা কামড় অনুভব করলো। পারমিতার শরীর থিতিল হয়ে এসেছে। বুঝতে পারছে ওর আয়ু আর বেশিক্ষণ নেই। পরদিন সকালে খবরের কাগজে এক টুকরো সংবাদ বার হলো। আজ সকালে চকের কাছে একটা পোড়ো বাড়ি থেকে একটা মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে মেয়েটাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষণকারী হিসাবে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের কয়েকজন সদস্যকে চিহ্নিত করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে আজ ধিক্কার ও মোমবাতির মিছিল শুরু হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী বিবৃত দিয়ে বলেছেন সবই বিরোধীদের কাজ এবং দোষী হিসাবে তিনি বিরোধীদের কয়েকজনকে অ্যারেস্ট করার নির্দেশও দিয়েছেন। বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। আজ বিকেলেই পোস্টমর্টম শেষ হওয়ার কথা। পোস্টমর্টমের রুম থেকে বেরিয়ে মুচকি হাসলেন ডক্টর সেন। আজ তিনি ভীষণ শান্তি পেয়েছেন। এই নিয়ে 3টে ধর্ষণ কেসে তাকে মিথ্যে সুইসাইড রিপোর্ট বানাতে হবে। নিজের সততাকে জলাঞ্জলি দিয়ে বারবার মিথ্যে রিপোর্ট বানাতে তার আর ভালো লাগতো না, কিন্তু নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয়ে কাগজটা তাকে করতে হতো। কারণ ওনারা সিনিয়র, হেলথ মিনিস্টার ডক্টর পালের চাপ ছিল মাথার উপরে। এই কেসেও মিথ্যে রিপোর্ট বানাবেন তিনি। তবু আজ তিনি খুব খুশি। ওনাকে দেখে ডক্টর পাল বললেন, পোস্টমর্টম শেষ তো? এই বোকা মেয়েগুলোর এর চেয়ে ভালো পরিণতি হওয়া সম্ভব নয়। রিপোর্টে কি লিখবেন তা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ডক্টর সেন মাথা নাড়লেন। ভেবেছিলেন কথাটা গোপন রাখবেন, কিন্তু পারলেন না। ডক্টর পালের দিকে তাকিয়ে বলেই ফেললেন, ভিকটিম কিন্তু বোকা নয় স্যার, মারাত্মক বুদ্ধিমতী। ওর মৃত্যু কিন্তু ধর্ষণের ফলে অতিরিক্ত ব্লিডিং হয়ে হয়নি। এ আপনি কি বলছেন? তাহলে ভিকটিম মারা গেল কিভাবে? মাকড়সার কামড়ে। আমার মাথায় কিছু ঢুকছে না। ভিকটিম মাকড়সা পেলো কোথায়? ভিকটিম সঙ্গে করে একটা কৌটো নিয়ে গিয়েছিল, যার ভিতরে মাকড়সাটা ছিল। ইচ্ছাকৃতভাবে নিজের হাতের মাকড়সার কামড় খেয়েছে এবং ধর্ষণকারীদের ধর্ষণ করতে অ্যালাউ করেছে। এটা একটা জাল। নিজের জীবনটাকে উৎসর্গ করে ভবিষ্যৎ প্রজন্মকে এদের হাত থেকে বাঁচিয়ে দেওয়া। সমাজ থেকে জঞ্জালগুলোকে সাফ করতে এরকম একজনকে দরকার ছিল। কি উল্টোপাল্টা বলছেন আপনি? আমাকে গোটাটা বুঝিয়ে বলুন তো। আমি রিসেন্ট ফোনেটোরিয়া গোত্রের এক বিশেষ প্রজাতির ব্রাজিলিয়ান মাকড়সার ব্যাপারে গবেষণা করেছিলাম। এই মাকড়সারা শরীরে তেজস্ক্রিয় যৌগ উৎপন্ন করতে পারে। এরা এতটাই বিষাক্ত যে যার শরীরে কামড় দেয় তাকে শুধু মেরেই ফেলে না, তার শরীরে জেনেটিক্যাল চেঞ্জ ঘটিয়ে দেয়। এই বিষাক্ত রোগীর সঙ্গে কারোর ব্লাড কন্ট্যাক্ট হলে বা যৌন সঙ্গম করলে তাদের শরীরেও সেম জেনেটিক্যাল চেঞ্জ ঘটে যায়। যে 5 জন ওকে ধর্ষণ করেছে তারা কিন্তু জানতেও পারছে না তাদের শরীরে জেনেটিক্যাল চেঞ্জ ঘটে গিয়েছে, আর শরীরের ভিতরে ধীরে ধীরে বেড়ে উঠেছে এক বিষাক্ত শ্রেণীর ক্যান্সার, যার কোনো প্রতিষেধক পৃথিবীতে নেই। চমকে উঠলেন ডক্টর পাল। মাটিতে বসে পড়ার আগেই ওনার ফোন ঢুকলো। ফোনটা অ্যাকসেপ্ট করতেই শুনতে পেলেন ওপাশ থেকে ওনার স্ত্রী বলছেন, আজ রোহিতের শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎ কি যে হলো, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি একবার এসো কিন্তু। শেষ হলো আজকের নিবেদন শঙ্খ শুভ্র নায়কের বিষাক্ত শরীর। পারমিতার চরিত্রে রূপা, রোহিতের চরিত্রে শুভ, অসির চরিত্রে রণজয় রায়চৌধুরী এবং অন্যান্য চরিত্রে অভিরাজ আশিস, সোমাশীল, পলরব ও ক্যামেলিয়া।
গল্প পাঠে ও পরিচালনায় আমি শুভ, ধ্বনি পরিকল্পনায় রিতম পাল, পোস্টার ডিজাইন শুভ। আগামী সপ্তাহে ঠিক সোমবার রাত্রি 9টা বেজে 24 মিনিটে আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।